বিনোদ চোপড়ার স্ক্রিপ্টে তো আমি বসতাম, কিন্তু কবি না কবি কবি হ্যাঁ কবি নাতে কুন্দন সাহের সঙ্গে ডাইরেক্টলি আমি বসতাম, বসে স্ক্রিপ্টটা লিখেছিলাম। স্ক্রিপ্টের মানে কত বোধহয় 22খানা ড্রাফট হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক দিন বসে 1 বছর ধরে এটাকে ফাইন টিউন করা, কি হতে পারে, কি মানে একটা ক্যারেক্টারকে ফলো করা, ক্যারেক্টারের তার কি কি ধরনের ইয়ে হতে পারে, ট্রেটস হতে পারে। হ্যাঁ, তারপরে একটা ক্যারেক্টার শুধু শুধু ট্রেটস না, একটা যে সিকোয়েন্স হচ্ছে সেই সিকোয়েন্সটার ক্রাক্সটা কি, সেটা একটা ঘটনার মধ্যে দিয়ে আলটিমেটলি স্টোরিটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে এই ব্যাপারগুলো, এবং একটা প্লট থেকে আরেকটা সাব প্লটে যাচ্ছে, এই যে একটা পুরো ফিচার ফিল্মকে শুরুর থেকে শেষ পর্যন্ত সি থ্রু করা, যেরকম একটা নলের মধ্যে দিয়ে এরকম করে দেখা যায়, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায়, মাঝামাঝি মাঝে যদি এরকম বেঁকে টেকে যায় দেখা যায় না। যেমন একটা গান গাইলে যেমন একটা অর্কেস্ট্রেশন হয় না, একটা গল্প পুরো একটা মিউজিকের মতো অর্কেস্ট্রেশন হয়। হ্যাঁ, সেটা মিটারে একটা সিকোয়েন্সের পর একটা সিকোয়েন্স বসছে কিনা, তারপর কোন ইমোশনের পর কোন ইমোশনে যাওয়া দরকার, ড্রামাটা তৈরি হচ্ছে কিনা, এইগুলো স্ক্রিপ্টে বসে কুন্দন সাহের সঙ্গে, বিনোদ চোপড়ার সঙ্গে শুটিংয়ে গিয়ে বিনোদ চোপড়া যখন মানে আমাদেরকে এক্সপ্লেন করতো বিরাট করে, এইগুলোর মধ্যে থেকে আমি শিখেছিলাম। আর এইগুলো আমি শিখতে পেরেছিলাম কারণ আমি যখন এডিটে বসতাম, এডিটিংয়ে বসবার সময় তো এডিটিংয়ে এই জিনিসগুলো দেখতাম, সিকোয়েন্সগুলো হয়েছে, একটা সিকোয়েন্স হয়তো আমরা 15 দিন ধরে এডিট করেছি, করে তারপরে একটা দাঁড়িয়ে তারপরে পরে দেখা গেল যে সিকোয়েন্সটা লাগছে না, ওইটা বের করে দিতে হবে। বের না করলে কি হচ্ছে, অন্যদিকে যাচ্ছি। আমাদের এই যে পরিন্দাতে মানে শুট করবার সময় লোকেরা অসাধারণ। আমরা ওই যে একটা তুমসে মিলকে একটা গান আছে না, যেখানে মাধুরীর দাদাকে অনুপম খেরকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পর মাধুরী মন্দিরে আসে, মন্দিরে আসতে পায়রাগুলো উড়ছে, ও তাকে দানা দিচ্ছে, পায়রাগুলো এসে উড়ে উড়ে খাচ্ছে, আর পায়রাদের দেখে মাধুরীর মুখে হাসি ফুটছে। সিকোয়েন্সগুলো অসাধারণ, শটগুলো অসাধারণ, কিন্তু একটা সিকোয়েন্সগুলো যখন এডিট করা হলো, এডিট করে যখন ওটা ফেলা হলো সিকোয়েন্সগুলোর মাঝখানে, পুরো মনে হলো যে এটা তো অসুবিধা হয়ে গেল, মানে এখানে হাসে কি করে, একদম এত সম্বার মুড, এত দুঃখী একটা একটা মানে গম্ভীর একটা সিরিজ অফ সিকোয়েন্সেস আছে, তার মধ্যে ওইটা একটা অদ্ভুতভাবে আউট অফ প্লেস লাগছে, তো ওইটাকে রিশুট করা হলো। তো এইগুলো কিন্তু এডিটিংয়ে বোঝা যায়। এডিটিংয়ের থেকে যেমন একটা স্ট্রাকচার বোঝা যায়, একটা টেবিলে বসে মানে অনেক সময় ডিরেক্টর ঝগড়া করতে যে এই মানে আরে এটা আমরা এই এতদিন শ্যুট করলাম, হ্যাঁ, এইটাতে শ্যুট করতে এই শটটা আমার পুরো দিন লাইটিং করতে লেগেছে, শটটাকে বের করে দিলি। হ্যাঁ, কিন্তু একটা এডিটর বুঝতে পারে যেটা আমার ওই একটা শটের কোনো দাম নেই, ওটা বের করে দেয়। সে শটটা হয়তো 3 লাখ টাকা দিয়ে সে শটটা নিয়েছে, কিন্তু শটটা বেরিয়ে যায়। এই যে একটা অদ্ভুত একটা রেজিমেন্টেশন আছে গল্প বলার, গল্পটা কিন্তু একদম অঙ্কের মতো করে বলতে হয়। হ্যাঁ, মানে তুমি যদি দেখো, যদি একটা গল্প বলবার সময়তে ঠিক কত মিনিটে তুমি হিরোকে ইন্ট্রোডিউস করবে, তার কত মিনিটের মধ্যে হিরোইনকে ইন্ট্রোডিউস করবে, হ্যাঁ, কোনখানে ফার্স্ট প্লট পয়েন্ট আসবে, কোনখানে দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে, কোনখানে ক্রাইসিসটা সেকেন্ড ক্রাইসিসটা হবে, এগুলো কিন্তু একদম মেপে বলে দেখা যায় বা বলে দেওয়া যায়। এগুলো কিন্তু এডিটিংয়ে বসে আমি এগুলো বুঝতে পেরেছিলাম। পরিন্দা করবার সময় তো এইগুলো দেখেছি। হ্যাঁ, আমি ওই লাকি লাকি এডিট করেছি। ওই লাকি লাকি এডিট করবার সময় আমরা 3 ঘন্টা 15 মিনিটের ফিল্ম এডিট করলাম। এবারে প্রডিউসার এসে বলল যে এটা 2 ঘন্টা 14 মিনিটের হওয়া উচিত, কারণ দ্যাটস দ্য নর্ম, 2 ঘন্টা 7 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট একটা লোক দেখবে, 7 মিনিটের ব্রেক হবে, তারপর 1 ঘন্টা, এর বেশি লোকেরা দেখবে না। এখন আরো কম হয়ে গেছে নাকি। হ্যাঁ, এই যে স্ট্রাকচার, আমাদের মনে হলো যে কাটবো কি করে, হ্যাঁ, এই তো প্রায় 1 ঘন্টার মধ্যে কেটে দিতে হবে। তারপর দেখলাম যে বুঝে বুঝে যেখানে এক একটা ইমোশন রিপিট হয়, সম্পূর্ণ আলাদা দুটো
খুবই ইন্টারেস্টিং দুটো সিকোয়েন্স, কিন্তু দুটোর ইমোশন এক। সুতরাং এই যে ইমোশনের ডুপ্লিকেশন হচ্ছে, সেগুলোকে ফেলে দেয়া, এইগুলো এডিটিংয়ে শেখা যায়। এরপরে যখন ছবি বানাতে যাবে, তখন তুমি স্ক্রিপ্টটা করবার সময় তুমি এগুলো সুবিধা হয়। যার ফলে আমি কখনোই জানতাম না যে আমি ডিরেক্টর হব। আমার এই কনফিডেন্সটা কখনো থাকেনি। এই করতে 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 প্রথম যেদিন আমাকে একজন প্রডিউসার বললো যে এই ছবিটা, একটা ছবি শর্ট ফিল্ম বলেছিল, করবি কর। আমি বললাম আমি তো এডিটার, আমি পারি না। বললো কর না তু, हमने देखा है यार तेरे को, तेरे अंदर है। আমি এরকম হচ্ছে অ্যাড ফিল্ম এনেছে, এসে রাশেশ দেখেছি, আমি বলছি আরে यहाँ पे अगर ऐसा शॉट होता था ना, মানে তখন প্রডিউসার বলেছে 1 মিনিট আমি আসবো ফেরত। এটা প্রাসাদে হয়েছে, মানে খুব বড় ডিরেক্টরের সঙ্গে, ডিরেক্টর ভারত বিখ্যাত ডিরেক্টর, নাম বলছি না, নাম ড্রপিং হবে। 1 সপ্তাহ পরে ও ক্লায়েন্টের সঙ্গে কথা বলে, এজেন্সির সঙ্গে কথা বলে সেই শট নিয়ে এসেছে, এসে সেই শট দিয়ে এডিট করেছি। আমাকে সন্ধ্যাবেলা ওর বাড়িতে নিমন্ত্রণ করে ডেকেছে, প্রডিউসার পয়সা দিল করতে। আমি ফার্স্ট শটটা নিলাম, নিয়ে বুঝতে পারলাম যে আমি কাজটা আমার আসে। আমি যখন আমার প্রথম ফিচার ফিল্ম করলাম, আমি লিখতে আরম্ভ করলাম, লিখতে 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 ওই মাপ, আমি কুন্দন সাহের কাছ থেকে স্ক্রিপ্ট লেখাটা এডিট করতে 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 দেখলাম যে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আমার ছবিটা, মানে সেখানটায় আমার ছবিটা শেষ হলো। রানু ফিচার ফিল্ম, আমরা যেটা প্রথম ফিল্ম, যেটা অ্যাওয়ার্ডও পেয়েছে, আমি ভেবেছিলাম পরে আমি সেকেন্ড পার্ট করব, সেটা আমার আর করা হয়নি। তো এগুলো কিন্তু আমার এডিটিং এর এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। আমি নিজেকে ফিল্ম মেকার হিসেবে খুব একটা দেখি না। আমি অ্যাকচুয়ালি ট্রাভেলার। আমি, মানে আমাদের ভারতবর্ষের মতো দেশ তো হয় না। আমি একবার শহীদ মির্জার সঙ্গে 6.5 বছর, 6.5 মাস, হ্যাঁ, সারা ভারতবর্ষ ঘুরেছিলাম। বোম্বে থেকে বেরিয়ে 6.5 মাস পর বোম্বেতে ফিরে এসেছিলাম। তার মধ্যে ওদের সঙ্গে আমি কতুলপুরে এসেছিলাম, আমার গ্রামে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 97-এ আমরা ঘুরেছিলাম। অদ্ভুতভাবে এটা আমি সেইদের থেকেও পেয়েছিলাম। বা আমি অ্যাকচুয়ালি এই লোকগুলো যাদের নাম বলছি, কুন্দন শাহ, সঈদ মির্জা, কি বলে এটা, বিনোদ চোপড়া, আমার 1 বছরের সিনিয়র ছিল, যারা আমরা দুজনে একসঙ্গে খুবই বন্ধু ছিলাম। রাজকুমার হিরানি আমার 1 বছর ছিল। আমরা আমরা একটা গ্রুপের মধ্যে থাকতাম, আমরা একসঙ্গে ঘুরতাম। হ্যাঁ, আমার ক্লাসমেট সঞ্জয় বনসালি অবশ্য একটু রিজার্ভ ছিল, শ্রীরাম রাঘবন। আমরা একসঙ্গে ঘুরতাম, আমরা একসঙ্গে সবকিছু দেখতাম। আমি এদের থেকে শিখেছি, এই জায়গাগুলো থেকে আমি অনেক কিছুই বুঝতাম। এবং আমি একটা মানুষ হিসেবে লোকেদের, যে কোনো লোকের দেখে খুব ইমপ্রেস হতাম। রানু একটা বার সিঙ্গার ছিল। রানুর প্রচুর প্রেমিক ছিল, হ্যাঁ, কিন্তু রানু আমার সঙ্গে কোনোদিন সেসব আলোচনা, আমি রানুর সঙ্গে খুব খুব ভালোভাবে মিশতাম। রানুকে আমার দারুণ বন্ধু লাগতো। রানু কি ছিল তার থেকে বড় কথা, আমার বন্ধু ছিল। ও বলতো যে যাবে আমার গান শুনতে। আমরা, তোমাদের ওখানে গান গাইতে গেলে একটা বিয়ারের 250 টাকা দাম। তখন আমি বলছি যে আজকে 15 বছর আগে 250 টাকায় তোমাদের ওখানে, বুঝে না, তুমি যাবে, আমি তোমাকে একটা বিয়ার দেবো, বা তুমি একটা বিয়ার নিয়ে বসবে, তাহলেই হবে। যেতাম, বিভিন্ন যেখানে যেতাম, ওরা বলতো যে আপ শ্যামল কর্ম কেন, শ্যামল দা হ্যাঁ না। ও মানে রানুর থেকে, বা রানু খুবই নাম করা ওখানকার গান ইয়ে, তো সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল। এটা যারা পেটেতে প্রচুর বুদ্ধি, ডক্টরেট বিদ্যা প্রচুর, ডক্টরেট, তাদের থেকেও যে লোকটা লিখতে জানে না, সে এক একটা কথা বলে যে আমাকে চমকে দিয়েছে। রানুর কথা বলছি, রানুর যে অভিজ্ঞতা, রানু যেভাবে বাঁচে, যেভাবে রানুর শরীর পুড়ে গিয়েছিল, রানুকে পুড়িয়ে দিয়েছিল কিনা, বা রানু নিজে আগুন দিয়েছিল কিনা, আমি আজও জানি না। কিন্তু রানু 80% পুড়ে গিয়েও তারপর বেঁচেছিল। বেঁচে গিয়ে সে নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল। তো ও আমাকে, রানু বলতো যে সমলা আমার উপরে একটা ছবি করো না, আমি কোনোদিন হয়তো মরে যাব। তো আমার হঠাৎ মনে হলো মানে একটা ছবি করি। ওই মধুশ্রী দত্ত বলে একজন, মানে ভুবন অ্যাক্টিভিস্ট আছে, মজলিস বলে একটা অর্গানাইজেশনের হেড ছিলেন, খুব নামকরা ফিল্ম মেকার। ও বললো তুই সামলা একটা ফিল্ম কর না।
তো আমি তখন বললাম রানুর উপরে ছবি করবো, রানুকে বললাম করি। রানুর উপরে যে ছবিটা করলাম, খুব ছোট্ট একটা ছবি। রানু একটা মাছ ইয়ে করতো আর কি, কি বলে, পুষতো, সেটা আবার একটা মাগুর মাছ ছিল। ও বলতো পরে এটা কেটে খাবো, মাগুর মাছ পুষেছিল মানে, এবার আমি সেটা নিয়ে আমি একটা ছবি করলাম। সেই ছবিটা মানে মানে ওয়ার্ল্ডের শর্ট ফিল্মগুলোর মধ্যে একটা বলে কেরালাতে দেখানো হলো। রানুর ছবি বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পেল, হ্যাঁ, আই রানু গায়েন বলে, এবং পোস্ট মডার্ন ছবি হিসেবে বিভিন্ন লোকে বললো যেটা তুই এইরকম ছবি বানাস, আমি বুঝতে পারি না। কখনো কখনো আমি দেখেছি একটা বাচ্চা, এটা দেখেছি এমনি রাস্তার একটা ঠাকুর, সেখানে গিয়ে সে লোকটা, এইটুকু ছেলে, সে উল্টে পড়ে যাবে এরকম করে টলতে টলতে গিয়ে সে এরকম করে মাথায় প্রণাম করে, ওখান থেকে একটা ফুল নিয়ে গিয়ে ওর মাকে দেয়। ওর মা সেই ফুলটা নিয়ে নিজের ইয়ে মানে কি বলবো আঁচলের তলায় পুরো বুকেতে ইয়ে করে আর কি, বোলায়। আমি বললাম যে কি হয়েছে গো তোমার? না, আমার বুকে খুব ব্যথা, খুব অ্যাসিডের প্রবলেম, এই জন্য এখানে হত্যা দিয়ে বসে রয়েছি, এখানে বসে এই 3 দিন বসে থাকলে নাকি ভালো হয়ে যায়। তো এই জিনিসগুলো আমার অদ্ভুত দেখেছি। আমি আমার কতুলপুরের গ্রামে গিয়ে ছোট ছোট জিনিস দেখেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই গল্পগুলো বলা দরকার। এই যে বিরাট বিরাট যে অমিতাভ বচ্চনের গল্প টল্প, ও ঠিক আছে, এগুলো ভালো, কিন্তু এই গল্পগুলো বলাটা আমাদের দরকার করে, আমি সেই জন্য এই ধরনের ছবি বানাই আর। প্রভাব রাখবে আমার মেয়ে, একটি মেয়ে, আর খুব ছটফটে। আর আমার তখন লম্বা দাড়ি থাকতো, তো এবার দেখতো আমার দাড়িটা না, ছোটবেলায় যখন কিছু করতে না এমনি করতো, হ্যাঁ, আমি ওর মুখটা নিয়ে গেলে দাড়িটা নিয়ে খেলতো, হ্যাঁ, দাড়ি নিয়ে খেলতো, দাড়িগুলো টানতো, ওই করতো। তো আমার একটা হঠাৎ মনে হলো যে দেখা যাক না, আমি যদি দাড়িটা কেটে দিই, তো আমি ভাবলাম যে আর দাড়িটা ট্রিম করবো না। তো তখন কিন্তু রিল হতো না, ও আমার তো প্রায় আমি বলতে পারো ওয়ান অফ দ্য ফার্স্ট রিল। রূপাঞ্জনকে বলে, রূপাঞ্জন একটা ছবি করব, হ্যাঁ, শ্যুটটা করব, পুরোটা শ্যুট করব, করে একটা শট যদি লাগে, মানে যদি ঠিকঠাক পাই, একটা ক্যান্ডিড শট, তাহলে ছবিটা হবে, নাহলে হবে না। ও বলে কিরকম, বলে আমি ওকে পুরোটা বললাম, বলতে হবে চলো চলো করি। একদিন কি করলাম, ওই ওই শ্যুট করবার সময় ও আমার দাড়ি নিয়ে খেলেছে, এসব করে টোরে আলটিমেটলি কি করলাম যে আমি একদিন সন্ধ্যেবেলায় দাড়িটা পুরো কেটে এলাম। দাড়িটা কাটার পর, আমি অ্যাকচুয়ালি দাড়িটা কাটার পর যখন দেখলাম না, আমার নিজের বুকটা ধক করে উঠেছে। দিয়ে আমি বেল বাজালাম, আমার মেয়ে যখন খুললো, খুলে দেখলো যে একটা লোক এসে, চিনতে পারেনি। তারপর কাঁদতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলো, তো আমি, আমার বুকে খুব লাগলো, আমি সামনে বসলাম, বসার পর অনেকক্ষণ দেখলো, দেখে এরকম করে 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 এমনি করলো, মুখে কথা বলতে পারছে না ওর, আমি দেখতে পেলাম চোখ দিয়ে না জল গড়িয়ে পড়ছে, একটু করে হাসলো, হেসে না আমার আঙুলটা ধরলো। তো এইটুকু, আমি তো এরকম বড়, এবং ওইরকম তাকালো আমার দিকে, দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। যেটা ফিল্মে নাই, সেদিন রাত্রে 2:30টার সময় ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙেছে দেখছি মেয়েতে এইটুকু ছিল। আমি দেখছি আমার মুখের উপরে এরকম করে দেখছে, এবং মুখে এরকম হাত বুলাচ্ছে। আমি ঘুম থেকে উঠে আমি বলি, কি হলো মা? তখন না হাসলো, হেসে না আবার উল্টো দিকে গিয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। তো আমি বলছি যে এই ধরনের ছোট ছোট ফিল্ম আমাদের সবারকার এগুলো বানানো উচিত। এইগুলো হচ্ছে আসল গল্প। বড় গল্পগুলো অ্যাকচুয়ালি ছোট গল্প। আমাদের এখন সময় এসেছে যেখানে আমাদের গল্পগুলো কিন্তু আরো এলাবোরেট করে বলা, সেগুলো কিন্তু প্রায় কবিতার মতো করে বলতে পারি। এগুলো তো ছোট ছোট কবিতার মতো, হাইকুর মতো। হ্যাঁ, দাবাং কিন্তু একটা 10 মিনিটের ছবি, তুমি জানো কি হবে, শেষে সবকিছু জানো, এই মাঝখানে মারামারি সবকিছু হবে, কে মার খাবে, প্রথমবারে মার খেয়ে উল্টে যাবে হিরো, মুখ ফেটে রক্ত বেরোবে, পরের বারে যখন মারবে বিরাট বড়, এগুলো সব জানি। তো গল্পগুলো আর বলার কিছু নাই, এগুলো এন্টারটেনমেন্টের জন্য যায়। আসল গল্প হচ্ছে আমাদের এই গল্পগুলো, এগুলো বলা দরকার।
Thank you.